This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. হাওড়ায় তালিবানি শাসনের এক ভিডিও আপনাদেরকে দেখাবো, যে ভিডিওতে দেখা যাচ্ছে যে একজন ব্যবসায়ীর বাড়িতে কাজ করতেন একজন পরিচারিকা, যার বিরুদ্ধে টাকা চুরির অভিযোগ, এবং সেই টাকা চুরির অভিযোগে তার গোটা পরিবারকে চুল কাটালো ব্যবসায়ীর পরিবার। এই ভিডিওটা ভাইরাল এবং আতঙ্কে গোটা পরিবার। হাওড়ায় তালিবানি শাসনের ভিডিও ভাইরাল। ব্যবসায়ীর বাড়িতে পরিচারিকার বিরুদ্ধে অভিযোগ টাকা চুরির, সেই অভিযোগেই পরিচারিকার গোটা পরিবারের চুল কাটলো ব্যবসায়ী পরিবার। এলাকা ছাড়া সেই পরিবারটি চুরির অপবাদে পুরো পরিবারের চুল কাটার ভিডিও ভাইরাল। এই বিষয় নিয়ে আমরা সরাসরি কথা বলবো। হাওড়া থেকে রয়েছে আমাদের প্রতিনিধি রণজিৎ রায়। রণজিৎ, আরও একটা ভিডিও ভাইরাল, যে ভিডিওতে তালিবানি শাসনের, আমরা বিগত বেশ কয়েকদিন ধরে নানান রকম তালিবানি শাসনের বা আইন হাতে তুলে নেওয়ার একটা কিন্তু প্রয়াস দেখতে পাচ্ছি। এখানেও শুধুমাত্র সন্দেহের বশে এইরকম একটা ঘটনা, বিস্তারিতভাবে আমাদের জানাও। দেখো, প্রথমেই বলে রাখি, ডোমজুড়ের করোলা 2 এবং এখানকার বাসিন্দা তারা কিন্তু যেটা জানা গেছে হাওড়া জগদীশপুরে মাতালপাড়া একটি জায়গায় তারা পরিচারিকার কাজ করতো, তার বাড়ির মেয়ে, এবং কিছুদিন আগে তাদের ওই ব্যবসায়ীর বাড়ি থেকে কিছু টাকা চুরি হয় এবং সেই চুরির অভিযোগে তারা কিন্তু বলেন যে পরিচারিকা সেই টাকা চুরি করেছে, এবং তারপরেই কিন্তু সেই পরিচারিকার বাড়িতে বারবার ব্যবসায়ীর বাড়ির লোকেরা আসা যাওয়া করে এবং খোঁজ নেয়, এবং এমতো অবস্থায় না পাওয়ায় ওই পরিচারিকার বাবা মা এবং ভাইকে তারা কিন্তু নিয়ে যায় সালিশি করার জন্য এবং সেখানে টাকা পয়সার জন্য। এবং যেটা ওই পরিচারিকার পরিবারের লোকেরা জানিয়েছেন, তাদেরকে একদিন পুরো আটকে রাখা হয় এবং তারপরে যে টাকা খোয়া গেছিল সেই টাকা তারা ফিরিয়ে দেওয়ার পরে সেই নারকীয়ভাবে একেবারে বলা যেতে পারে সেই আদিম যুগের বর্বরতা একেবারে পরিচয় পাচ্ছে। তাদের মাথা ন্যাড়া করে দেওয়া হয় এবং সেই রিয়াত পান্নি সেই মহিলা এবং পরিচারিকার মা, তারও মাথা ন্যাড়া করে দেওয়া হয়, যা করা হয়, এবং কাঁচি দিয়ে সেই নৃশংস ছবি কিন্তু একেবারে সেই ছবি কিন্তু পাওয়া গেছে। এরপরে কিন্তু ঘটনা ঘটে, শুধু তাই নয়, এখানেও তারা থেমে থাকেনি, একেবারে সেই জমিদারি কায়দায় পঞ্চায়েতি করে তাদেরকে ঠিক করা হয়েছিল যে পাড়ায় তারা ঢুকতে পারবেন এবং সেখানে যাদের বাড়ি করোলায় সেখানে তারা ঢুকতে পারবে না, এবং করোলায় 2 ঢুকলে তাদেরকে মারধর করা হবে পুনরায়। এমতো অবস্থায় ওই পরিচারিকার পরিবার তারা কিন্তু একেবারে আতঙ্ক, ভীত সন্ত্রস্ত, তারা কিন্তু অন্যত্র রয়েছে এবং প্রায় আতঙ্কে এই পরিবার দিন কাটাচ্ছে, এবং তাদেরকে পরিষ্কার বলে দেওয়া হয়েছে যে ডোমজুড়ে তারা ঢুকতে পারবে না। এমতো অবস্থায় এই পরিবেশে যখন সংবাদ মাধ্যম তারা খবরে যায় এবং বারবার তাদের জিজ্ঞেস করা হয়েছিল যে তোমরা কেন পুলিশে যাওনি বা পুলিশের কাছে অভিযোগ দায়ের করোনি কেন, সেক্ষেত্রে একেবারে পরিচারিকার মা তিনি কিন্তু স্পষ্ট জানান যে আমরা গরিব, আমাদের সাহায্য কিন্তু কেউ করবে। কিন্তু বারবার হচ্ছে যে এই ঘটনায় প্রশাসনের কাছে কিন্তু বারবার প্রশাসনের পক্ষ থেকে জানানো হচ্ছে যে কারো উপর অত্যাচার হলে বা কোনো এই ধরনের ঘটনা ঘটলে কিন্তু প্রশাসনের দ্বারস্থ হতে বলেছে। তবে পুলিশ কিন্তু সক্রিয়ভাবে ইতিমধ্যে যে সিসিটিভি ফুটেজে চুল কাঁচি দিয়ে চুল কাটা হচ্ছে সেই ব্যক্তিকে ইতিমধ্যে লিলুয়া থানার পুলিশ তাকে গ্রেপ্তার করেছে, এবং পুলিশ কিন্তু সেখানেও থেমে থাকেনি। বারবার যার বাড়িতে এই চুরির অভিযোগ হয়েছে বা যে ব্যবসায়ীর বাড়ি তার বাড়িতেও কিন্তু পুলিশ ইতিমধ্যে ডোমজুর থানার পুলিশ তারাও কিন্তু হানা দিচ্ছে। পাশাপাশি যেটা লিলুয়া থানা তারাও কিন্তু যে এই বিষয় নিয়ে তারা কিন্তু স্বতঃস্ফূর্তভাবে তারা কিন্তু শুরু করেছে অভিযুক্তদের গ্রেপ্তার করার জন্য। কিন্তু সাধারণ মানুষ, রণজিৎ, তুমি আমাদের সঙ্গে থাকো, আমাদের সঙ্গে রয়েছেন শিক্ষাবিদ মিরাতুন নাহার, তার সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব। আমাদের এই যে ঘটনা দেখছি দিদি, দেখুন, তালিবানি শাসনের একটা কিন্তু ভিডিও আমরা দেখতে পাচ্ছি যেখানে ব্যবসায়ীর বাড়িতে চুরির অভিযোগে পরিচারিকার গোটা পরিবারের চুল কাটা হচ্ছে। বারে বারে অনেক সচেতনতা তৈরি করা হচ্ছে, কিন্তু তবুও এই ধরনের ঘটনা বারে বারে উঠে আসছে। কি বলতে চাইবেন আপনি? আমার এই তালিবানিদের সঙ্গে তুলনা বা মধ্যযুগীয়দের সঙ্গে তুলনা এটা পছন্দের নয়, কেননা আমাদের যেখানে পরাজয় সেটা হলো আমরা আধুনিক যুগে বাস করছি, হাতে হাতে সবার স্মার্টফোন, প্রযুক্তি আমাদের অনেক দূর এগিয়ে নিয়ে গেছে আপাত দৃষ্টিতে। সেই রকম একটা সময়ে বসে আমরা যে মানুষ হিসেবে উন্নত হতে পারিনি, মানুষ হিসেবে মানুষের প্রতি মানবিক ব্যবহার করতে ভুলে যাচ্ছি নিত্যদিন,
যে কারণেই হোক, প্রধান একটা কারণ হচ্ছে রাজ্য প্রধান বা দেশ প্রধান বা যে দলীয় রাজনীতি দেশে আজকে প্রতাপ সৃষ্টি করছে, সেই দলীয় রাজনীতির মধ্যে হৃদয়হীনতা, মানবিকতার বোধহীনতা এগুলো প্রচার করা হচ্ছে, প্রসার করা হচ্ছে, সঞ্চালিত করে দেওয়া হচ্ছে মানুষের মনে। অর্থাৎ মানুষকে আনুগত্য স্বীকার করতে বাধ্য করা হচ্ছে সরকার পক্ষ থেকে, দলীয় সরকার পক্ষ থেকে। সেই আনুগত্য মেনে নিতে বাধ্য হওয়া মানুষরা, যাদের ক্ষমতা নেই, ক্ষমতাহীন, তাদের উপরে অত্যাচার নামিয়ে আনছে। তারা বাধ্য হচ্ছে আনুগত্য স্বীকার করতে ক্ষমতাসীনদের কাছে। তারা এবারে ক্ষমতাহীনদের উপরে এইরকম নিষ্ঠুর বর্বরতা প্রকাশ করছে, নিজেদের ভেতরকার যে অসহায়তা সেটা এইভাবে প্রকাশ করছে। তারা আরো অসহায়দের উপরে, আরো অসহায় বোধহয় এই কারণেই আমাদের বলতে হবে, কারণ যাদের উপর এরা অত্যাচার করছে খুব ভালো করে লক্ষ্য করে দেখা যায় যে তারা সমাজের সেই শ্রেণী বা সেই গোষ্ঠী বা সেই লিঙ্গের মানুষ, যে লিঙ্গ, যে গোষ্ঠী, যে শ্রেণী এখনো মাথা তুলতে পারছে না। আমার মনে হয় এর একটা সমাধানের পথ আমাদের বাঁচতে হবে। সেই সমাধানের পথটা আমার ক্ষুদ্র বুদ্ধিতে মনে হয় এই মানুষগুলো নিজেদেরকে অসহায় ভাবলেও, ক্ষুধার নিরিখে অসহায়, আয়ের নিরিখে অসহায়, শিক্ষা ব্যবস্থা পাচ্ছে না বলে অসহায়, স্বাস্থ্য ব্যবস্থা পাচ্ছে না বলে অসহায়, এরা পরস্পরের উপরে হিংসার অস্ত্র উদ্যত করছে। সেই কারণেই আমার মনে হয় সমাধানের একটাই পথ, এই অসহায় মানুষদের যে সর্বশ্রেষ্ঠ শক্তি, ঐক্যবদ্ধতা, এদের সংখ্যা অনেক বেশি আমাদের দেশে। এই সংখ্যাটাকে এরা কাজে লাগিয়ে সংহতি, হিংসা নয়, সংহতি, সংঘবদ্ধতা, ঐক্যবদ্ধতা, অসহায় মানুষ অসংখ্য, তাদের ঐক্যবদ্ধতা নেমে আসুক ক্ষমতাসীনদের সীমাহীন বর্বর আচরণের বিরুদ্ধে। তারা বর্বর আচরণ করছে এই অর্থে তারা অমানবিক, তারা দুর্বল মানুষদের উপরে অত্যাচার নামিয়ে আনছে, আনুগত্য স্বীকার করার বাধ্যতাবোধ নামিয়ে আনছে, দলীয় আনুগত্য, সেটার বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়া আজকে মানুষের অত্যন্ত প্রয়োজন। আমি আবার করজোড়ে সব মানুষের কাছে প্রার্থনা করছি, নিজেরা হিংসাত্মক হয়ে পরস্পরের উপরে আক্রমণ নামিয়ে আনবেন না, বরং আপনারা বিদ্রোহ করুন, বিক্ষোভ করুন সংঘবদ্ধভাবে, যে আমরা প্রত্যেকে যেন সুস্থভাবে সুস্থ জীবন যাপন করতে পারি। সেই জীবন আমাদের দেওয়া হোক, নতুবা পরবর্তী নির্বাচনে আমরা আপনাদের কোনো মতেই সমর্থন করব না, এই শপথ গ্রহণ করি। দিদি, আর একটা কথা আমি একটু জানতে চাইবো, আপনি ঐক্যবদ্ধ হওয়ার কথা বলেছেন। এই যে নির্যাতনের ঘটনাগুলো ঘটছে, এগুলো বিক্ষিপ্ত ঘটনা বিভিন্ন জায়গায়, সুতরাং ঐক্যবদ্ধ হওয়ার ক্ষেত্রে অনেকেই অনেক সময় পুলিশের কাছে যেতে চাইছেন না, বা তারা ভীতিগ্রস্ত হচ্ছে যে পুলিশের কাছে গেলে হয়তো তারা উপকার পাবেন না। তো সেই জায়গায় দাঁড়িয়ে এমন কোথায় কিভাবে তারা ঐক্যবদ্ধ হতে পারবেন, তার যদি কোনো পথ নির্দেশিকা আপনি দিতে পারেন। পুলিশ ঐক্যবদ্ধ হতে সাহায্য করবে না, করছে না, বরং পুলিশ আনুগত্য স্বীকারের প্রথম শ্রেণীতে আছে। পুলিশ সরকারের দলীয় সরকার বললে ভুল হবে, দলীয় সরকারের আনুগত্য স্বীকার যারা করছে তার মধ্যে একেবারে প্রথম শ্রেণীতে প্রথম স্থান অধিকার করে রয়েছে পুলিশ, তারপরে প্রশাসন, এবং তারপরে মন্ত্রী এরা সব যারা বিভিন্ন দলের অনুগত শিষ্য, দল সমর্থক, তারা সকলে। ফলে দরকার যেটা, সেটা পুলিশের কাছে গেলে সাহারা তো মিলছে না। পুলিশ কখনো কোনো ভাবে মানুষের পাশে এসে দাঁড়াচ্ছে না আজকে রাজ্যে, আমাদের রাজ্যে, যার ফলে এই ঘটনাগুলো ঘটতে পারছে। অর্থাৎ পুলিশের দিকে তাকিয়ে ঐক্যবদ্ধ হওয়া যাবে না। পুলিশও তো বিরুদ্ধ পক্ষ আমাদের, যারা আমরা চাইছি ঐক্যবদ্ধ শক্তি আজকে উঠে আসুক, তাদের কাছে পুলিশও বিরুদ্ধ পক্ষ। আপনি স্মরণ করুন এই রাজ্য প্রধান, আপনারা স্মরণ করুন এই রাজ্য প্রধান প্রথম যখন তথাকথিত ক্ষমতায় আসীন হয়, তখন প্রথম পুলিশ মন্ত্রকটা নিজের মন্ত্রক করে নেন, ওটা আমার অধীনে থাকবে। তার মানে তাদের গলায় শিকল পরানো হবে, আনুগত্যের শিকল। আনুগত্যের শিকল তারা পরে নিয়েছে। তারা কি করে এই মানুষের গলা থেকে অসহায়তার শিকল দূর করবে, শিকল মুক্ত করবে? তারা নিজেদের শক্তিতে বলিয়ান হতে হবে। আর সেই শক্তিটা হচ্ছে, যেহেতু এরা সংখ্যায় অসংখ্য,
অসংখ্য মানুষের ঐক্যবদ্ধতা প্রচুর 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 কাজে লাগবে বলে আমি মনে করি। ও 14 তলাকে কাঁপিয়ে দিতে পারে। অসংখ্য ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন মিরাতুন নাহার, শিক্ষাবিদ, এবং আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি রণজিৎ রায় রয়েছেন। রণজিৎ, তোমার কাছে আবারও ফিরবো বিস্তারিতভাবে। এরপর পুলিশের কাছে কি এর আগে কোনো যারা নির্যাতিতা হয়েছেন তারা কি কোনো অভিযোগ জানিয়েছেন, কোনো এফআইআর দায়ের করা হয়েছিল? দেখো, একেবারেই প্রথমবারই আমরা জিজ্ঞেস করেছিলাম এই নির্যাতিতার যে পরিচারিকার মা, তাকে জিজ্ঞেস করেছিলাম। তিনি পরিষ্কার জানিয়েছেন যে আমরা গরিব মানুষ, আমরা কি করব, পুলিশের কাছে গিয়ে কোনো লাভ হবে না, ওরা বড়লোক, ওদের কাছে অনেক পয়সা আছে। ঠিক এই জায়গায় কোনো জায়গায় যে প্রশাসনের কাছে যেতে চাইছে না মানুষ, বা তাদের হয়তো কোনো রকম তাদের কাছে সাহস বা আস্থা সেটা হয়তো নেই। কিন্তু একটা বিষয় যে যখনই এই ঘটনা সংবাদ মাধ্যমে আসে এবং পুলিশ কিন্তু তড়িঘড়ি, তারা কিন্তু একবারে যেটা দেখানো যে পুলিশ প্রশাসন তারা কিন্তু একেবারে নিশ্চুপ ছিলেন না। তারা কিন্তু ইতিমধ্যে যে অভিযুক্ত কাঁচি দিয়ে চুল কাটছিল তার সিসিটিভি সংগ্রহ পাওয়ার পরেই তারা কিন্তু পুলিশ একেবারেই, তারা লিলুয়া থানার পুলিশ, তারা কিন্তু ইতিমধ্যে তাকে গ্রেপ্তার করেছে। শুধু তাই নয়, যেখানে পঞ্চায়েতি করেছে এবং যারা করেছে, এবং পাশাপাশি ওই ব্যবসায়ীর বাড়িতেও কিন্তু পুলিশ প্রশাসনের যারা কর্মী তারা কিন্তু পৌঁছে গেছে এবং সেখানে খোঁজ চালাচ্ছে। তবে সেক্ষেত্রে কিন্তু পুলিশ বা প্রশাসন তারা কিন্তু একেবারে নিশ্চুপ সেটা নয়, এবং সাধারণ মানুষকে তারা বারবার বলছে তাদের সমস্যাগুলো যা হবে থানায় এসে জানাতে এবং তাদের সমস্যাগুলো তুলে ধরতে, তারা কোনো রকম ভাবে অত্যাচারিত না হয় বা তারা বিপদের মধ্যে না পড়ে। সেক্ষেত্রে প্রশাসন সর্বত্র সাধারণ মানুষের সঙ্গে পাশে রয়েছে, এবং মূলত বিভিন্ন সময় দেখা যাচ্ছে যে মানুষের সঙ্গে যেটা পুলিশের একটা নিবিড় যোগাযোগ, সেটা কিন্তু বিভিন্ন সময় তারা তুলে ধরছেন এবং মানুষের মাঝখানে তারা পৌঁছাবার চেষ্টা করছেন। কিন্তু কোনো একটা জায়গায় ভয় ভীতি সন্তুষ্ট রয়েছে সাধারণ মানুষ, তারা কিন্তু প্রশাসনের কাছে যেতে চাইছেন না। ঠিক না যাওয়ার কারণেই কিন্তু তারা এই দীর্ঘ সময় তারা আইন বিষয় বা তাদের শাস্তি, যা তাদের বিরুদ্ধে যে এই নারকীয় ঘটনা ঘটেছে তার কিন্তু সুরাহা পাননি। সেক্ষেত্রে কিন্তু প্রশাসন চুপ করে বসে নেই, তারা কিন্তু খবর পাওয়ার সঙ্গে সঙ্গে তারা কিন্তু ইতিমধ্যে ঝাঁপিয়ে পড়েছেন, এবং প্রশাসনের পক্ষ থেকে কিন্তু কোনো জায়গায়